আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষক নিবন্ধন গণিত ভাইভা প্রস্তুতিমূলক লাইভ ক্লাস 2 এমটি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তোমরা যে যেখান থেকে আমাদের এই আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছ, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের গণিত ভাইভা প্রস্তুতিমূলক লাইভ ক্লাস 2 শুরু করতেছি। সর্বপ্রথম তোমাদেরকে আমাকে যে বিষয়টা অবগত করতে হবে, আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা এবং আমাদের স্ক্রিনটা পুরোটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। একজনে কমেন্ট করছে স্যার সাউন্ড নাই, এখন কি সাউন্ডটা ঠিক আছে কিনা আমি আগে বিষয়টা নিশ্চিত হব, তারপর আমাদের মূল আলোচনায় যাব। এবং বরাবরের মতোই তোমাদের সবাইকে বলবো লাইভটি দ্রুত শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও, তাহলে আমি মূল আলোচনা শুরু করতে পারবো। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? আমাদের আগের লাইভটি আপনাদের কতটুকু উপকারে এসেছে তা জানাবেন। এবং আরও 2টি লাইভ নেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে আমার পরীক্ষার্থী স্টুডেন্টদেরকে বলবো আমাদের আরও যে 2টি লাইভ নেওয়ার, মোট 4টি লাইভ নেওয়ার কথা আছে। আমি কি বাকি 2টা লাইভ নিব কিনা সেই বিষয়টাও তোমরা আমাকে জানাবে। তোমাদের ইচ্ছা আগ্রহের উপর নির্ভর করেই বাকি লাইভ 2টা নির্ভর করবে। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমাকে সেটা তোমরা জানাবে। আজকে আমরা নতুন আর একটা টপিকস নিয়ে আলোচনা করার ইচ্ছা। ক্যালকুলাস নিয়ে যতটুকু করেছি, তারপরে আমাদের অনেকগুলো টপিকস আছে ক্যালকুলাসে, মূলত যেখান থেকে আমাদের প্রশ্ন করার ইচ্ছা থাকে করে সেটা আমি আলোচনা করেছি। আর একজনে আমাকে কমেন্ট করেছে স্যার ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করার নিয়মটা ক্লিয়ার করে দিয়েন। ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করার উপরে আমার ইউটিউবে আমি বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছি। ডোমেন রেঞ্জের উপরে অনেক ক্লাস দিয়েছি আমি। আমার বিশেষ করে আমাদের যে গ্রুপগুলোতে আছে ওখানে আমি লিঙ্ক দিয়েছি যে ডোমেন রেঞ্জ নির্ণয়ের 10টি নিয়মাবলী এমটি বিল্লাল স্যার, এটা লিখে সার্চ দিবেন, ইউটিউবে চলে আসবে। ডোমেন রেঞ্জ নির্ণয়ের নিয়মাবলী এমটি বিল্লাল স্যার লিখে সার্চ দিবেন, চলে আসবে। আর আরেকটা বিষয় হলো লিমিট প্রসঙ্গে জানতে চাইলে ওইখানে একই কথা লিখবেন, লিমিট বেসিক ক্লাস এমটি বিল্লাল স্যার লিখে সার্চ দিবেন, চলে আসবে। আচ্ছা, প্রত্যেককে আমি বলবো যে আমরা যদি প্রত্যেকে 1-2টা করে শেয়ার করে দিই ক্লাসটা, তাহলে অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। আর আরও একটা বিষয় হলো, আমার যে একটা গ্রুপ আছে শিক্ষক নিবন্ধন গ্রুপ, অনেকে দেখি যে ঘুরে ফিরে এখানেই শেয়ার দিচ্ছেন, অর্থাৎ 10-15 বার করে এক গ্রুপে আপনারা অনেকে শেয়ার দিচ্ছে। তো শেয়ার করবেন হলো আপনার নিজের ফেসবুক টাইমলাইনে, মানে নিজের নিউজ পেডে বা বিভিন্ন গ্রুপে। কিন্তু সবাই মিলে যদি একটা গ্রুপে আমরা শেয়ার করি তাহলে তো ঘুরে ফিরে এক জায়গায় সবারগুলো আসবে। যাই হোক, আমি দেখি কেমন আমাদের অংশগ্রহণ হয়েছে আর কয়জনে শেয়ার করেছে। আমি মূল আলোচনা শুরু করব, আর আজকে 1 ঘন্টা আলোচনা করব, এর বেশি নয়।
সম্ভবত নেট খুব ডিস্টার্ব করতেছে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমরা মোটামুটি ক্লাস শুরু করার মতো উপস্থিতি হয়ে গেছে, ক্লাস শুরু করে দিচ্ছি। নেটে একটু প্রবলেম, এই জন্য আমি নেটটা একটু চেক করে নিলাম। আপনারা ক্লাসটা সবাই শেয়ার করে দিলে আমরা উপস্থিতিটাও আমাদের আশানুরূপ চলে আসে আর ক্লাসটা শুরু করতে পারি। তো কয়েকজনের কথা বলেছেন যে আমি দেখে নিচ্ছি, অনেকে বলছে যে উপবৃত্ত অধিবৃত্ত সম্পর্কে বলিয়েন, সরল রেখা, কৌণিক, জিওমেট্রি। আচ্ছা, আজকে আমি আলোচনাটা শুরু করব হলো জ্যামিতি দিয়ে। এরপরে সময় পেলে আবার শেষ অংশে আমাদের প্রত্যেক দিন আমি চারটা নতুন টপিকস আলোচনা করার পরিকল্পনা। যে অংশটা থেকে যাবে সেটা আমাদের ওই পরের সময় থাকলে আবার আংশিক আলোচনাগুলো করব। কারণ আপনাকে তো একটা টপিক্সের উপর ফোকাস করবে না, বিভিন্ন টপিক্সের উপর ফোকাস করবে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা টপিক্সে আমাদের কিছুটা ধারণা থাকতে হবে। আমি ক্লাসের শুরুতেই বলি, গত লাইভ ক্লাসেও বলেছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা যে জ্যামিতি নিয়ে এখন কথা বলবো, এখানে প্রত্যেকটা টপিক্সেই তোমাদের জানা আছে। জানা টপিক্সটাই জাস্ট একটু ওভারঅল রিভিশনের মতো বা ব্রেনে নিয়ে আসা এবং কোন কোন জায়গাটাকে প্রশ্ন প্রকাশ করতে পারে এই বিষয়গুলোর উপরেই মূলত আমাদের লাইভ। না হয় এখানে সবাই এই কম বেশি টপিকস সব প্রায় পড়ে ফেলছে, কারণ লিখিত পরীক্ষার পরেও অনেক সময় পেয়েছে। তো আমরা যখন জ্যামিতি নিয়ে কথা বলবো, দেখা যায় আমরা জ্যামিতির অনেক বড় বড় সূত্র, অনেক কিছু অঙ্ক আমরা সব শিখে ফেলেছি। তো আমার মূল ফোকাসটা হলো ভাইভাতে আমাকে কোন জায়গায় আমাকে ফোকাস করতে পারে, ওই আপনাকে কোন জায়গায় প্রশ্ন করে আপনাকে বিব্রত করার চেষ্টা করতে পারে, সেটাই হবে আমাদের মূল কথা। যেমন আমাকে দেখা যায় আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আমাকে যখন বলল যে ভাইভা বোর্ডে, আচ্ছা আপনি তো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমি জ্যামিতি দিয়ে তাহলে আলোচনা শুরু করি, কেমন জ্যামিতি। আপনি তো ম্যাথের স্টুডেন্ট, আচ্ছা বলেন তো জ্যামিতি আপনার কেমন, আপনার দখলে আছে? আপনি তো বলবেন জি স্যার ভালো। আচ্ছা, জ্যামিতি যে স্থানাঙ্ক একটা জিনিস আছে, এটা আসলে কি? স্থানাঙ্ক দিয়ে কি করে? স্থানাঙ্কটা কোন কাজে লাগে? বা স্থানাঙ্কটাকে যদি সংক্ষেপে আপনাকে বলি স্থানাঙ্ক কি, তখন দেখা গেল যে আপনি হঠাৎ করে এই টাইপের একটা প্রশ্ন করে বসলো। আপনি তো দেখা যায় অনেক কিছু পারেন, মানে বইটা পুরোটা 2-3 বার রিভিশন হয়ে গেছে, এখন হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো স্থানাঙ্ক কি, পড়ে গেলেন একটা দ্বিধাদ্বন্দ্বে। হায় হায়, স্থানাঙ্ক কি? আমি তো জানি কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, স্থানাঙ্ক নিয়ে তো পড়ালেখার শেষ নাই আপনার। কিন্তু যখন আপনার হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলো, তখন আপনি কিন্তু অনেক সময় ঘাবড়িয়ে যাওয়ার আমাদের একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা যাতে না ঘাবড়াই, এই জন্যই মূলত আমাদের এই প্রস্তুতিমূলক ভাইবার ক্লাসগুলো নেওয়া। এখন আপনাদের অনেকের মাথায় কিন্তু চলে এসেছে যে স্থানাঙ্ক কি। এখন আপনি যখন স্থানাঙ্কের ডেফিনেশন আপনার স্যারকে দিলেন, আপনার স্যার আপনাকে হয়তো আবার ঘুরে প্রশ্ন করতে পারে, স্থানাঙ্ক ছাড়াও তো আগের দিনে চলছে, স্থানাঙ্করে বা কি কাজে লাগে, এই টাইপের যে ব্যাখ্যা আপনার কাছে চাইবে, তখন আপনি কি করবেন? সোজা কথা, স্থানাঙ্ক হলো আপনি বলবেন যে এই দুইটি সরল রেখা, দুইটি কার্তেশীয় স্থানাঙ্ক আর আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক একই কথা। এই পরস্পর সমকোণে দুইটি সরল রেখা যদি ছেদ করে, তখন কোন বিন্দু স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। এই কথাটা কিন্তু আমরা জানি, কিন্তু তাৎক্ষণিক জিজ্ঞেস করলে আমরা অনেক সময় বলতে পারি না। ডেফিনেশনটা কি?
পরস্পর এই যে পরস্পর সমকোণে ছেদ করে, পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া সরলরেখার সাপেক্ষে, পরস্পর সমকোণে ছেদ করে এরূপ পরস্পর একজোড়া সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দু যে অবস্থানটা নির্ণয়, কোনো বিন্দু যে অবস্থানটা নির্ণয় সেটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এই কথাটা কিন্তু আপনারা সবাই জানেন, বুঝেন। হয়তো আপনি বলবেন স্যার এই সময় আপনি আমাদের এইগুলো বুঝাইতে আসছেন, এটা কোনো কথা হইল? বিষয়টা কিন্তু তা নয়। আপনাকে কোন জায়গা ভাইবাতে আপনাকে মানে পিক আপ করতে পারে আমি সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। আপনি কিন্তু অনেক এগুলি সবই জানেন, আমিও জানি। মূল উদ্দেশ্য আপনাকে ভাইবার নিয়ে আপনি যে আপনাকে কোন জায়গাগুলো ফোকাস করতে পারবে আমি সেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করতেছি, পিক আপ করার চেষ্টা করতেছি, বাকিটা তকদির। তাহলে পরস্পর লম্বভাবে ছেদ করে বা পরস্পর সমকোণে ছেদ করে এরকম এক জোড়া সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন কোনটা ভুজ কোনটা কুটি এইগুলো আমরা সবাই জানি, কোনটা মূল বিন্দু, কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ। এখন আপনাকে বললো আচ্ছা আমি যদি এই কলমটা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, এই আমার এক্স, এই যে ধরেন এই কলমটা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, তাহলে এখানে তো আমার এই এক্স অক্ষ ওয়াই অক্ষর কিন্তু দরকার হয় নাই। আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটার মূল থিমটা হলো এটা কিন্তু অবস্থানটা ঠিক করে, একটা বিন্দুর অবস্থান নির্ধারণ করে, কোথায় এটার অবস্থানটা আছে। আমি যেই কোনো কিছু যদি হিসাব করা শুরু করি আমরা কিন্তু জিরো থেকে শুরু করি, জিরো থেকে আমরা হিসাব করি। তো আমরা এখানে যেখানে দুইটা ছেদবিন্দুটাকে আমরা জিরো বলি। এখন একটা বিন্দু ধরেন আপনি এখানে একটা বই রেখে দিলেন, একটা বই, এটা হলো আপনার রুম, এটা হলো আপনার রুমটা। এখন বইটা আপনি এখানে রেখে দিলেন, আপনি দেখলেন আপনার একটা এস্টিমেট ছিল যে আপনার দেওয়াল থেকে এই 3 সেন্টিমিটার দূরে আমি বইটা রাখলাম। এখন বইটা কিন্তু এখানেও দেওয়াল থেকে 3 সেন্টিমিটার। তাহলে দেখেন 3 সেন্টিমিটার কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু বইয়ের অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে, বইয়ের অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি এটা বোঝানোর জন্য বলতেছি, ধরেন এটা হলো আপনার খাড়া দাও এক সাইডের দেওয়াল, এটা হলো শোয়া এক সাইডের ফ্লোরের সাইড আর কি। এখন যদি আপনার পরবর্তীতে এসে দেখলেন যে আপনার বইয়ের কিন্তু তার আগের জায়গায় নাই, কিন্তু ওই যে দেওয়ালের থেকে আপনি যে দূরত্ব রেখে গেছেন বইটা তো সেখানেই আছে, তাহলে এখন উপায় কি? কিন্তু আপনি যদি এই দিকেও আবার একটা মাপ দিয়ে রেখে যেতেন যে এইখানেও সে ধরেন আমার এখানে ধরলাম, যদিও এটা দেখতে দুইটা এক সাইজে দেখা যায় যে 2 সেন্টিমিটার, আমি আমার এই দেওয়াল থেকে 2 সেন্টিমিটার উপরে, এই দেওয়াল থেকে 3 সেন্টিমিটার উপরে ফ্লোরে আমার বইটা রেখে গেলাম। এইবার যদি আমার বইটা লড়তে হয় হিসাব করে লড়তে হবে। এখন বইটা যেখানেই যায়, ধরেন এখানে আসলো 3 সেন্টিমিটার, কিন্তু এইখানে তার অবস্থানটা, এখানে কিন্তু তার 2 সেন্টিমিটারটা বড় হয়ে গেল। অর্থাৎ এখন আর চাইলেই কিন্তু কেউ আমার বইটার অবস্থানটার অন্য অবস্থানের পরিবর্তন করতে, ওই যে মাপ ঠিক রেখে অবস্থানে পরিবর্তন করতে পারবে না, কারণ এখন আমার চলে আসছে দৈর্ঘ্য আর প্রস্থ 2 দিকের হিসাব। তাহলে বিন্দুটার অবস্থানটা এবং তার মাপটা এক জায়গায় রাখতে হলে তাকে 2 দিক থেকে হিসাব করেই তার পজিশনটা ঠিক করতে হয়। এই জন্য আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দরকার হয়ে গেছে। তাহলে আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা জানাবেন। আপনাদের তো আর আমি ওই যে ওভারঅল বইয়ের এগুলো পড়ানোর দরকার নাই, কারণ এগুলো তো আপনাদের দায়িত্বে আছে। এখন কার্তেশীয় স্থানাঙ্ক কেন প্রয়োজন আমার আলোচনার বিষয় কিন্তু এই মুহূর্তে এটা। তাহলে এখন আর আমার এই বিন্দুটা এদিক থেকে আমি হিসাব করে রাখলাম যে 3, এদিক থেকে হিসাব করে রাখলাম 2। এখন আমার এই বিন্দুটা যেখানেই যাক না কেন, আমার যেখানে 3 আর 2 এই জায়গাটা কিন্তু যেখানেই রাখি না কেন অবস্থানটা এটার কিন্তু একটা পরিবর্তন হবে, হয় বুঝ পরিবর্তন হবে, নয় কুটি পরিবর্তন হবে, না হয় দুইটাই পরিবর্তন হবে। এই জন্যই একটা বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য এই আমাদের স্থানাঙ্ক পদ্ধতিটা, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা আসে। তো ভালো কথা,
তো দুইটাই তো হয়েছে এক্স আর ওয়াই, তো আবার জেড আসলো কি জন্য? আচ্ছা, এইবার আসেন, এই যে আমার হাতে, জানি না স্ক্রিনে আপনারা কতটুকু দেখতেছেন, আমার ক্যামেরার অপোজিট সাইডে কিন্তু কেউ নেই আমাকে পরামর্শ দেওয়ার। এই যে আমার কলমটা আমি এখানে ঝুলিয়ে রাখলাম শূন্যের মধ্যে, ঠিক আছে? এতক্ষণ আমি যেটা বলছি, এই হলো আমার দৈর্ঘ্য। আবার ধরেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই দিক থেকে আমার উত্তরে আরেকটা দেওয়াল আছে প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ আমি ঠিক রাখলাম, ঠিক রাখা এখন আমার কলমটা কিন্তু শূন্য আছে। এখন কিন্তু এই দিকেও একটা বিষয় আছে, নিচের দিকে বা উপরের দিকে যদি আমি একটা হিসাব করি, এখন আমি দুই দিক ঠিক রেখে কিন্তু কলমটার অবস্থান পরিবর্তন করতে পারবো। দুই দিক ঠিক রেখে আমি কলমটার অবস্থান পরিবর্তন করতে পারবো। কিন্তু এখন আমাকে যে জেড অক্ষ উচ্চতাটা যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আর কলমটা নাড়াচাড়া করতে পারবো না, আমাকে এক জায়গায় তার অবস্থানটা ধরে রাখতে হবে। অর্থাৎ যখন ত্রিমাত্রিক বস্তু চলে আসে, তখন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মিলেই তার অবস্থানটা। এজন্যই কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা আসছে। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি বা কোনো বিন্দুর অবস্থানটা সঠিক। দুই মাত্রার বস্তু হলে, এক মাত্রার বস্তু হলে, যে প্রথমেই আমি বলছি আমাকে শুধু ইঞ্চি বা সেন্টিমিটার মাপতে বলছে, তখন তো আমার এক অক্ষে হয়ে গেছিল। আবার যখন সমতলে আমি একটা বস্তু রাখতে গেলাম, তখন কিন্তু এক্স ওয়াই দুইটাই আমার কাজ হয়ে গেছিল, যেমন আমার বোর্ডে আমি দেখাইছি। কিন্তু আমি যখন এবার তিন মাত্রিক অবস্থানে আসছি, এখন কিন্তু আর আমার দুইটা দিয়ে আমি আর ফিক্সড করে আটকাইতে পারতেছি না, এখন আমার তিন মাত্রিক দরকার আছে। এই জন্য কোনো বিন্দুর অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করার জন্যই কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা আসছে। এখন আপনাকে বলল, তো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি তো আসলো, এরপরে আরো একটা স্থানাঙ্ক পদ্ধতি আছে না, সেটা কি? তখন আপনি হয়তো জবাব দিবেন, স্যার পোলার স্থানাঙ্ক পদ্ধতি। এখন আপনাকে বলল, তো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ভূস্কুটি এক্স আর ওয়াই আছে, তো পোলারটা আবার আসলো কি জন্য? সেটার কি দরকার ছিল? অথবা কার্তেশীয় পোলারের মধ্যে একটা যে সম্পর্ক আছে সেটা একটু বলেন। অথবা আপনাকে একটা মান দিলেও কার্তেশীয় আকারে এটাকে পোলারে দেখান, পোলারে দিলেও কার্তেশীয় আকারে দেখান। এই রিলেটেড, এগুলো কিন্তু প্রাথমিক নলেজ। এই রিলেটেড আপনাকে তো এখানে আর অঙ্ক করতে দিবে না যে একটা দুইটা বিন্দুর মধ্যে, দুটি সরল রেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করেন, এই টাইপের বড় অঙ্ক তো আপনাকে করতে দিবে না। আপনাকে এই টাইপের বেসিক থিমগুলা আপনার ঠিকঠাক আছে কিনা সেই দিকে ফোকাস করা হবে। এখন দেখেন, পোলারের মধ্যে কার্তেশীয় আর কার্তেশীয়টা তো এমনিতে জিনিসগুলো তো আমরা সবাই জানি আশা করি, আমাকে তো আর এখানে কার্তেশীয় নিয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় দরকার নাই। পোলার, আমরা যে পোলারেও আমরা পোলার স্থানাঙ্কে কি করে, পোলারকে বলা হয় এই যে একটা বিন্দু থেকে আমরা অবস্থানটা শুরু করি, এটাকে আমরা বলি পোল বিন্দু বা মেরু বিন্দু, এই যে আদি অক্ষ। কার্তেশীয়তে যেটাকে বলা হয়, উপরে হয়তো দেখা যায় না, কার্তেশীয়তে যেটাকে বলা হয় এক্স অক্ষ, আর পোলারে সেটাকে বলা হয় আদি অক্ষ। এখানে দুইটা স্থানাঙ্ক বিন্দু, একটা হলো তোমার আর, আর একটা হলো থিটা। আরটা হলো, আর এর একটা নাম আছে, থিটার একটা নাম আছে, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাকে জানতে হবে, বিশেষ করে পোলারটা। পোলার স্থানাঙ্কের আরেকটা নাম আছে, সেটা হলো দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি। দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি। আমার পড়াটা আপনার কাছে হয়তো একটু বোর লাগতে পারে, কিন্তু আমি তো বাইবাকে ফোকাস করে আপনার আলোচনা করতেছি। দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি, দুই মাত্রার স্থানাঙ্ক পদ্ধতি। দুই মাত্রা কি? দুই মাত্রা একটা হলো বর্গমূল যুক্ত স্থানাঙ্ক। দেখেন, এই জিনিসগুলো হয়তো আপনার কাছে নতুন মনে হইতে পারে। বর্গমূল যুক্ত স্থানাঙ্ক, আরেকটাকে বলা হয় আপনার ওই যে কোণযুক্ত স্থানাঙ্ক, আরেকটাকে বলা হয় কোণযুক্ত স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক কোণযুক্ত। বর্গমূল যুক্ত কেন এটার নাম দেওয়া হলো? এর কিন্তু আরো নাম আছে। বর্গমূল যুক্ত এর নাম দেওয়ার কারণ হলো, ওই যে আমরা নরমালি এইখানে ধর আমার বিন্দুটা আছে পি বিন্দু, এখানে আমরা যদি এইভাবে হিসাব করি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এখানে আমরা বলি যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার। এটা যদি থিটা 90 ডিগ্রি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জন্য এটার একটা নাম দিয়েছে
বর্গমূলযুক্ত স্থানাঙ্ক পদ্ধতি, মানে আরটা আর কি। এখন এই বিন্দুটা যদি এখানে হয় তাহলে এর আরেকটা নাম আছে, এই রেডিয়াস ভেক্টর, বা আরো বিভিন্ন নাম দেওয়া যায়। এখানে ব্যাসার্ধ ভেক্টর আমরা বলি, ব্যাসার্ধ ভেক্টরও বলি। আর থিটাটা কি? থিটাটা হলো, আচ্ছা, 0 রশ্মি, 0 ডিগ্রি কোণের রশ্মি, এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আপনাকে যদি বলা হয় 0 ডিগ্রি কোণের রশ্মি কোনটা, এটাকে আমরা বলবো 0 ডিগ্রি কোণের রশ্মি, অর্থাৎ এখানে আসলে কোণ নাই। 0 ডিগ্রি কোণের রশ্মি অর্থাৎ এখানে কোণ নাই। 0 ডিগ্রি কোণের রশ্মিটা হলো ধরেন OX, তার সাথে আমার একটা বিন্দু P, তার যে ঘূর্ণয়নে, হ্যাঁ, এই ঘূর্ণয়নে যে কোণটা উৎপন্ন হলো আমি সেটাকে নাম দিলাম থিটা। আর এই বিন্দুটার স্থানাঙ্ক তখন r, থিটা। তাহলে আর হলো এই জায়গাটা, আর থিটা হলো 0 ডিগ্রি কোণের রেখাটার ঘূর্ণয়নে যে কোণটা হলো সেটা হলো থিটা। তাহলে এখন আমার কোণটা কিন্তু বড় ছোট হলে এটাও, এই থিটার মানটাও পরিবর্তন হয়ে যাবে। ধরো পি ঠিকই রাখলাম, কিন্তু পি যখন ঘূর্ণয়ন হইলো তখন কিন্তু আর থিটা পরিবর্তন হয়ে যাবে। এখন এগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এখন যে জিনিসটাকে আমি তোমাদেরকে একটু ফোকাস করব, যে আমাদের এখানে আরটা কি? বর্গমূলযুক্ত স্থানাঙ্ক হচ্ছে একটি কেন্দ্রীয় মান হতে কোনো বিন্দুর দূরত্ব, একটা কেন্দ্রীয় মান হতে কোনো বিন্দুর দূরত্ব, এটাকে বলা হচ্ছে আর। আর তোমার এই যে এই বিন্দুটাকে আমাদের বলা হয় ফুল বা মেরু, যেটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে বলা হয় মূল বিন্দু। কার্তেশীয় স্থানাঙ্কে বলা হয় মূল বিন্দু, আর এটা হলো মেরু রেখা, বা যেটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে বলা হয় এক্স অক্ষ। এখন এই জিনিসগুলা আমাকে একটু ফোকাস করতে পারে যদি বাইবাতে স্থানাঙ্ক থেকে তোমাকে টাচ করে। এখন যদি বলা থিটাটা কি? থিটা হলো কার্তেশীয় স্থানাঙ্কে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ সেটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এরপরে যদি আমাকে বলা হয় যে কার্তেশীয় পোলারের মধ্যে সম্পর্ক স্থাপন করো, কার্তেশীয় পোলারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বললে তো আমরা মোটামুটি মনে হয় সবাই আমরা জানি সম্পর্কটা কি কার্তেশীয় পোলারের মধ্যে। কার্তেশীয় পোলারের মধ্যে একেবারে সবাই সুপরিচিত আমাদের x = r cos থিটা আর y = r sin থিটা। যখন আমাদের r এবং থিটার মান দেওয়া থাকবে তখন আমরা এইভাবে x এবং y এর মান বাইর করতে পারি। আর যখন আমাদের x এবং y এর মান দেওয়া থাকে ঠিক একইভাবে আমরা এই যে r এবং থিটার মানটা এইভাবে বের করতে পারি, tan ইনভার্স y/x। এখন আমি কি এরকম কোনো মান করে দেখাইতে হবে নাকি তোমরা নিজেরা পারবা? আমাকে একটু জানাবে। যেমন আমাকে ধরো একটা প্রশ্ন দিল যে এই যে √3, 1 এই বিন্দুটার, আমাকে প্রশ্নে বলা হলো যে এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক। আমরা বলবো যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এর কারণ হলো এখানে কোণ নাই। তো আমাকে বললো যে এটা পোলার বের করো, পোলার স্থানাঙ্ক। আমি কি করবো না এটা তোমরা পারবা? আবার একটা বিন্দু দিল ধরো 3, 45 ডিগ্রি, আমাকে বললো যে এটার কার্তেশীয় বের করো। এগুলো কি তোমরা পারবা না আমি 2-1টা করবো? দেখে আমাকে জানাও। আমার মনে হয় সবাই এগুলা পারবে। কার্তেশীয় থেকে পোলারের ট্রান্সফার, পোলার থেকে কার্তেশীয় ট্রান্সফার, এবং আমি দেখি কমেন্টগুলো দেখি আমি করে দিতে হবে না, এগুলো তোমরা নিজেরা পারবা সেই জায়গাটা আমি একটু আগে দেখি। আমার জনগণ হারাই গেল নাকি? করেন, ফারুক বলছে করেন, সাবিকুন নাহার করে দেন, ইব্রাহিম বলছে পারবে। আচ্ছা, আমি একটু ধারণা দিয়ে দিই। যেমন এই যে √3, 1, এটা √3, 1, এটা দেখে আমি কেন বুঝলাম এটা যে কার্তেশীয়? আমি বুঝলাম এর কারণ হলো এখানে এই কার্তেশীয় স্থানাঙ্ক হলো x আর y সাদামাটা মান, আর পোলার হইতে হলে এখানে একটা ডিগ্রি থাকতে হবে। যেমন এই যে আমি যদি লিখি
3,45 ডিগ্রি। এখন এটা হলো আমার পোলার, কারণ এখানে ডিগ্রি আছে। তো এখানে যদি আমি এটার থেকে আমি যে পোলারে যাই, যেমন এই সূত্রে যাই, আর ইজ ইকুয়াল টু পোলারে মানে আর কমা থিটা বের করতে হবে √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা 3 মানে 2, 3 একা সাইড 2। আবার থিটা যদি বাইর করি tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে 1, ওয়াই বাই এক্স। এখন 1/√3 tan সম্ভবত 30 ডিগ্রি মান, তো tan ইনভার্স tan 30 ডিগ্রি বা যত ডিগ্রি হয় আর কি অত ডিগ্রি, তাহলে থাকে 30 ডিগ্রি। তাহলে এ আর কমা থিটার ইয়াটা হয়ে গেল কত 2,30 ডিগ্রি। এই হলো আমার কার্তেশীয় থেকে পোলার ট্রান্সফার। আবার একইভাবে পোলার এই 2,30 ডিগ্রিকে বা 3,45 ডিগ্রি মান কিন্তু হিসেব করে দিবে, যেটা দিলে অঙ্কটা মিলে সেটাই দিবে। তো এটা হলো পোলারে আছে, আমাকে বললো যে কার্তেশীয়তে নিয়ে আসেন। তো কার্তেশীয় মানে x = r cos থিটা। আর হলো কত, এটা হলো r 3 cos 45 ডিগ্রি। তাহলে 3 1/√2 মানে 3/√2। আবার একইভাবে y r sin থিটা মানে হলো r 3 cos sin 45 ডিগ্রি মানে একই 3/√2। এখন তখন বিন্দুটা এই পোলারের কার্তেশীয় আসলো 3/√2 × 3/√2। ইচ্ছা ছিল না, তাও একটু ধারণা দিয়ে দিলাম, কারণ এইগুলা তো তোমরা সবাই পারো। আমার কাজ হলো কি কি প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোকে একটু টাচ দেওয়া আর কি, ওভারঅল ওই গভীর আলোচনা না করে। এরপরে তোমরা সবাই কিন্তু এখানে আমার ভাইবাটা, আমি তোমাদের একটা কথা বলি, যেহেতু এখানে যারা শিক্ষকতা করবে বেশিরভাগে হাই স্কুল লেভেল এবং এসএসসি লেভেল, বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রভাষক আর সহকারী শিক্ষক, কিছু কিছু আসবে হয়তো ডিগ্রি স্তরের প্রতিষ্ঠানে, মানে অন্য বড় প্রতিষ্ঠান রেয়ার, বেশিরভাগ ইন্টার পর্যন্ত। তো আমাদের প্রশ্ন আমাকে ভাইবা বোর্ডে বেশি ওই আমাদের যে সিলেবাস আছে লিখিত, সেই লিখিত সিলেবাসের আলোকে এইচএসসির সাথে কানেক্টেড যে চ্যাপ্টারগুলো আছে, যেমন আমাদের জ্যামিতি পুরোটাই কিন্তু এইচএসসির সাথে কানেক্টেড। আমাদের এই যে অ্যানালাইটিক জ্যামিতিটার কিন্তু প্রত্যেক অধ্যায়ের একটা বেসিক আদি অবস্থান ইন্টারমিডিয়েটের গণিত বই, তাই না? যেমন আমাদের এখানে, এবং যেমন আমাদের অন্তবিভক্ত, বহির্বিভক্ত, মধ্যবিন্দু বিভক্ত, ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা, এই সূত্রগুলা মানগুলা নির্ণয় করা কিন্তু আমরা সবাই জানি। তো এগুলাকে আমরা একটু রিভিশন দিয়ে আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। এখন এরপরে আমাদের আছে যে ঢাল। এখন ঢালের সংজ্ঞা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে হয়তো এদের ভিতর থেকে অন্তর্নিহিত কিছু যদি জানতে চায়, সেই ক্ষেত্রে ওই দিক থেকে হয়তো আপনাকে হয়তো ফোকাস করলো যে আচ্ছা অন্তবিভক্তর সূত্রটা আপনি একটু লেখেন, তো আপনাকে কাগজ দিয়ে দিলে আপনার সামনে, মানে দেখলো যে আপনার ভিতরের পড়াগুলো আপনার টাচে আছে কিনা। অন্তবিভক্ত, হয়তো আমরা অন্তবিভক্ত সূত্র সবাই কম বেশি জানি। একটা বিন্দু পি, একটা বিন্দু কিউ, এই বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক x2 y2, যে কোনো এক জায়গায় তার একটা অনুপাত m1, এখানে m2। এখন অন্তবিভক্ত সূত্রটা আমাদের অনেকেরই মাথায় আছে, m1 x2 প্লাস মানে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার আমার কিন্তু রিভিশনে নাই, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই, এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, রিভিশন দেওয়ার বিষয়। তুমি যদি প্র্যাকটিস না থাকে, রিভিশন না থাকে, ভুলে যাইবা। এই জন্য আমি একটু টাচ দিলাম অন্তবিভক্ত। এরপরে বহির্বিভক্ত আমি কিন্তু একেবারে শর্টকাটে আলোচনা করব, কারণ আমার কিন্তু আলোচনার টপিক বেশি। আমি তোমাকে ওই যে কোন কোন জায়গাগুলো তুমি একটু বাসা রিভিশন দিবে সেই জিনিসটাকে একটু দেখতেছি। কিন্তু আমার এখন যদি বহির্বিভক্ত বলে, বহির্বিভক্ত হলো এখানে আমরা সবাই জানি যে মাইনাস, তাহলে এই জিনিসগুলা আমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাকে বললো যে মধ্যবিন্দু বিভক্ত। মধ্যবিন্দু বিভক্ত সূত্র x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই। এখন একই সাথে যদি আমাদের ত্রিমাত্রিক বলে, কিন্তু এখানে কিন্তু ত্রিমাত্রিক বললে এরকম সামনে আমাদের ওই যে z এর অংশটা সামনে চলে আসবে, যেমন এখানে তখন চলে আসবে z1 প্লাস z2 ডিভাইড বাই 2, এই জিনিসটা চলে আসবে। এখন আমি
ম্যাথের বিষয়ের মতো বিষয় আমি ভাইবা দিতে যাচ্ছি, আমাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস তো করবে না, মানে করবে না, কিন্তু ভাইবা তো বিশ্বাস তো নাই, জিজ্ঞেস করতে তো কোনো মানা নাই, এখানে তো কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। যদিও আমরা বলি যে লিখিত সিলেবাসটাকে ফোকাস করি, এইচএসসি গণিত বইটাকে আমরা ভাইবার জন্য সাজেস্ট করি, ভাইবার মানে প্রশ্ন ওখান থেকে আমাদের করে। কারণ হলো আসলে এখন এখানে তো এটা তো লাইভ ক্লাস, সব কথা তো বললে ঝামেলা আছে। মানে যারা ভাইবা প্রশ্নগুলো করবে বেশিরভাগ অনার্সের ওই গভীর বইয়ের দিকে নজর না রাখে ইন্টারমিডিয়েটের বিষয়ের আছে না এই নলেজ। যাই হোক, তো এই জন্য ইন্টারের বইটা আমাদের একটু বেশি ফোকাস রাখতে হবে, অনার্স ফার্স্ট ইয়ারের বিষয়াদিগুলার উপরে বেশি ফোকাস। আমি মনে আছে আমি এক গণিতের একটা ট্রেনিং, মানে আমি হলাম ছাত্র, ট্রেনিংয়ে গেছি, আমাদের ট্রেনার আছে স্যার, বিস্তারিত বলবো না, উনি ট্রেনিং করাবে, উনি এসএসসি লেভেলের গণিত বই উনি ট্রেনিং করাইতে আসছে, উনি স্যার। গণিতের বইটা যে পরিবর্তন হয়ে গেছে সিলেবাস উনি জানে না। উনি কয় এইখানে তো ম্যাট্রিক্স নির্ণয় ছিল না, এই অধ্যায়টা কই থেকে এখানে আসছে। তার মানে বোঝা গেল উনি আসলে এই জগতে নাই, কিন্তু উনি এখন হয়তো বড় পদে, অ্যাডমিন, প্রশাসন, বিভিন্ন বড় পোস্টে চলে গেছে। এখন উনি ওই যে গণিতের শিক্ষক হিসেবে ওনাকে গণিতের ট্রেনার হিসেবে পাঠাইছে, কিন্তু ওই জায়গায় যদি মানে উনি এখন আর গণিতের কি ট্রেনিং করাবে, উনি চলে গেছে অন্যান্য লাইনে আলোচনা। কিন্তু এই জায়গায় যদি একজন ফ্রেশ প্রভাষক দিত যে উনি ট্রেনিং করাবে, তখন কিন্তু ওনার সব কিছু নখতর্পণে, কারণ উনি স্টাডির সাথে আছে, ওনার কিন্তু ট্রেনিংটা দিতে সুবিধা হতো। কিন্তু আমাদের মানে সবার ক্ষেত্রে আবার একরকম না, অনেকে আছে অভিজ্ঞতার সাথে সাথে বিষয় নলেজও ধরে রাখে। তো সব কিছুই আছে, সব কথা বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। এখন এই জন্য এসএসসিটাকে আমরা একটু বেশি ফোকাস করতে বলি। এখন আমার স্যার যদি অত ওই প্রকৃতিতে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো যে ভরকেন্দ্র কাকে বলে, মধ্যমা কাকে বলে, তখন আমার এগুলো জবাব দিতে হবে না, তখন তো আমাকে দিতে হবে। এমন না যেগুলো নিচের ক্লাসের বিষয়গুলো তো আমি এড়াই যাইতে পারবো না। সেই জন্য আমাদের তখন কিন্তু, কারণ আমাদের এইচএসসি বই কিন্তু ভরকেন্দ্রের অঙ্ক আছে। এখন আমাকে বললো যে ভরকেন্দ্রের বিষয়টা আমরা বললো কি, আমি বললাম যে মধ্যমাত্রায় ছেদবিন্দু হলো ভরকেন্দ্র। এখন আপনাকে বললো যে মধ্যমাটা কি, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে মধ্যমা বলে, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহু ত্রিভুজের শীর্ষবিন্দুকে মধ্যমা বলে, মধ্যমাত্রায় ছেদবিন্দু হলো ভরকেন্দ্র। এখন যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক হলো x1 যোগ x2 যোগ x3/3, y1 যোগ y2 যোগ y3/3, তাহলে মধ্যমা কাকে বলে আমি কিন্তু সংক্ষেপে এক কথা বলে ফেলেছি। মধ্যমা হলো যে কোনো শীর্ষ থেকে, এগুলো অবশ্য সবাই জানে, আমি বেশি নিচে নামতে চাই না, কারণ অনেকে আবার বলবে যে স্যার আমাদেরকে কি মনে করে, এই জন্য আমি আবার একটু সাবধানে আলোচনা করতে হয়। এখন যেমন আমি যদি এখন একটু গভীরে যাই, আপনাকে যদি আপনার বইয়ের মধ্যে কিন্তু অধ্যায় আছে সরল রেখা। এখন সরল রেখার কিন্তু অনেক টাইপের সংজ্ঞা আপনি জানেন, কিন্তু আপনাকে স্যার আপনি যখন বলবেন যে ওই যে আপনি তো সরল রেখার অনেক টাইপের সংজ্ঞা আপনি আপনাদের স্টুডেন্টদের পড়ান, কিন্তু আপনার স্যার বলবেন যে আর একটু ভালো করে বলেন, আবার বলেন, আর একটা সুন্দর সংজ্ঞা আসেনি আপনার কাছে, আপনাকে তখন সরল রেখা কাকে বলে বলবে। আপনি তো যখন 6, 7, 1, 2, 4, 5 বইয়ের সংজ্ঞাটা লাটতেছেন বা 8, 9 বইয়ের সংজ্ঞাটা লাটতেছেন, কিন্তু আপনাকে যে ওই যে আপনি অনার্স মাস্টার্স পাস ধরে নিয়ে বা স্নাতক কমপ্লিট ধরে নিয়ে আপনার থেকে আর একটি স্মার্ট সংজ্ঞাটা চাইবে সরল রেখার। আপনাকে যখন বলবে যে সরল, আমি কিন্তু আস্তে আস্তে বইয়ের ভিতরে চলে যাচ্ছি, সরল রেখা কাকে বলে। এখন বলেন তো আপনার কাছে সরল রেখার কি সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা দিলে আপনার স্যার একটু খুশি হবে, হয়তোবা যে আমি তো এই সংজ্ঞাটা জানতে চাইছি, বলবে যে আপনি তো সরল রেখার কত সংজ্ঞা সব বলে ফেলছেন, কিন্তু আপনার স্যার বলতেছে না আরেকটু সুন্দর করে বলেন বা আরেকটু সুন্দর করে উপস্থাপন করেন, তখন আপনাকে একটু চিন্তা পরিবর্তন করতে হবে। হায় আমি তো বলতেছি, কিন্তু স্যার তো নজর দিতেছে, স্যার তো বলতেছে হয় না আমারটা, না স্যার মনে আমার আটকাইতে চায়। আসলে আটকাইতে চায় না, স্যার চাইতেছে আপনার কাছে স্মার্ট সংখ্যাটা, একটি বিন্দুর সেট। ধরেন একটা বিন্দু, যদি একটা বিন্দু, এগুলা কিন্তু বিন্দুর সমারোহ, এই হলো চলার পথ, এই হলো একটা বিন্দুর, এখানে হলো অনেকগুলো বিন্দু সেট নিয়ে আসে, কিন্তু এটা হলো একটা বক্ররেখা। এখন আমাকে যদি সরল রেখার কথা বলে, একটা বিন্দুর অনেকগুলো বিন্দুর সেট
এর সঞ্চার পথ যদি তার এই যে দিক পরিবর্তন না করে চলে, তখন তার এই বিন্দুটার চলার পথটাকে বা সঞ্চার পথটাকে তখন আমরা বলি সরল রেখা। একটা বিন্দুর সেট দ্বারা গঠিত যে সঞ্চার পথ, সেই বিন্দুগুলো যদি তার দিক পরিবর্তন না করে, সরল রেখা বা তির্যক সরল রেখা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি বিন্দুগুলো দিক পরিবর্তন না করে তার সঞ্চার পথকে সরল রেখা বলে। আপনার কিন্তু এই সংজ্ঞাটা বলতে হবে। কি বলবেন? আমি আবার বলতেছি, একটি বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথ, সঞ্চার পথ মানে কিন্তু তার ওই যে চলার পথ, তার চলার পথ এর বিন্দুগুলি যদি তার দিক পরিবর্তন না করে চলে, তখন ওই যে দিক পরিবর্তন না করে চলার কারণে তার চলার পথটাকে বলা হইতেছে আপনার সরল রেখা। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আছেন না নাই? তাহলে এজন্য আপনাকে অনেক কিছু আপনার সংজ্ঞা আপনি জানেন বলবেন, কিন্তু তারপরও স্যার বলবে কি আরেকটু সুন্দর করে বলেন। এবার আসুন সরল রেখার ঢাল। আপনি তো শিখে ফেলছেন যে সরল রেখার ঢাল সংজ্ঞা আমরা কিন্তু বেশি সবাই জানি যে একটি সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। এটা তো আমরা সবাই জানি, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, m = tan θ। এখন তাহলে m = tan θ, কিন্তু আপনি যখন এটা লিখবেন আপনার ভাইভা বোর্ডে আপনার কিন্তু থিটার পরিচয়টা স্পষ্ট দিতে হবে। আপনার থিটার পরিচয়টা কিন্তু আপনাকে স্পষ্ট দিতে হবে যে থিটা এই পরিচয় বহন করে। থিটার পরিচয়টা হলো, থিটার মানটা কত? 0 ডিগ্রি সমান, বা থিটার পরিচয়টা হলো 0 ডিগ্রি সমান বা 180 থেকে ছোট। তখন আপনার কিন্তু এই কথাটা সাথে বলতে হবে যে ঢাল m = tan θ সংজ্ঞাটাই আমরা জানি। এখন ভালো কথা, তাহলে আপনার স্যার বলল, আপনি তো বলছেন থিটার পরিচয়, থিটার মান 0 থেকে 100, 0 সমান বা তার থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে আপনি আমাকে এই থিটা = 90 ডিগ্রিটা এই ঢালটা বের করে দেন, তখন আপনি tan 90 ডিগ্রি হয়ে গেল কি অসংজ্ঞিত। তাহলে আপনি যে কথা বলছেন সেটা কিন্তু 100% সলিড নয়। কিন্তু আপনার সাথে আরেকজন বলবে যে স্যার থিটা ইজ নট 90 ডিগ্রি, তখন কিন্তু স্যারে বলবে যে ঠিক আছে, আপনি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখেন দুইজনেই কিন্তু ঢালের সংজ্ঞা দিয়েছেন, m = tan θ বলছেন। এখন আপনার এটাও আপনি ঠিকঠাক বলছেন, কিন্তু ওই যে আপনি যখন থিটার মান 90 ডিগ্রি হইতে পারবে না, কারণ tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। তাহলে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তো আপনার হয়তো আপনি জানেন, পড়ছেন, কিন্তু ওইভাবে নজরে নাই। এখন তাহলে আপনার থেকে তাহলে একজনে বললো যে স্যার m = tan θ, ওনার সংজ্ঞা এখানে বলা শেষ। আরেকজনে বললো যে m = tan θ, থিটার পরিচয় হলো 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। একজনে এটা বললো, একজন এটা বললো, আরেকজনে যাই বললো যে এই, আবার বললো যে থিটা ইজ নট 90 ডিগ্রি। তাহলে আপনি এখন বুঝেন, আপনি নিজে যদি ভাইভাটা নিতেন, আপনি কোনটা আপনি ইমপ্রেস হতেন যে আমার যে ভাইভা বোর্ডে আমার ছাত্র কোনটা ভালো করছে। তিনজনের মধ্যে যদি আপনাকে একজনকে এখানে চয়েস করতে হয়, তাহলে আপনি অবশ্যই 3 নম্বর জনকে চয়েস করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আপনাকে ওইভাবে ঢেলে সাজাতে হবে, আপনার ভিতরটাকে এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। এবার আসেন, আমাকে বলল যে স্যার আমাকে তো ঢাল নির্ণয় করার জন্য আপনাকে দিলাম থিটার মান 45 ডিগ্রি, তাহলে আপনি তো একেবারে সুন্দর আরামসে ঢাল নির্ণয় করে ফেললেন। এখন আপনাকে থিটার দিলাম না, এখন আপনি ঢালটা নির্ণয় করবেন কিভাবে? মানে কোন দিলাম না? আপনারা কি ক্লাস ভালো লাগতেছে, নাকি আপনারা আমার সাথে একটু রেসপন্স করেন, আমি দেখি, নাকি অন্যদিকে চলে যাব, না টপিকস পরিবর্তন করে ফেলবো, না আপনারা আছেন কি নাই সেই বিষয়টা একটু আসলে এই নিশ্চিত হয়ে নেওয়া দরকার। আসলে আপনারা আছেন কি না?
আচ্ছা, তো সেই ক্ষেত্রে তখন আপনি বলবেন যে স্যার আমাকে তখন, ঠিক আছে আপনি তো কোণ দিবেন না, তাহলে আমাকে কমপক্ষে দুইটা বিন্দু দিতে হবে, x1 y1 x2 y2। তখন আমি ডালটা আপনাকে বের করে দিতে পারবো। তখন আমার ডাল নির্ণয় সূত্র হবে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এই জিনিসগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন, কিন্তু আপনার ভাইবা বোর্ডে তো নিজেকে উপস্থাপন করতে হবে যে আমি জানি, এই কথাটা প্রকাশ করতে তো হবে ভাইবা বোর্ডে। সেই জন্য আপনার এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে থাকতে হবে, কারণ স্যার আপনাকে ভিতরটাকে নাড়া দেওয়ার চেষ্টা করবে, তখন আপনিও যাতে আপনারকে উপস্থাপন করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যদি এসএসসি লেভেল থেকে আমার সরল রেখাটাকে, আমি কিন্তু অনার্সের জ্যামিতিতেও এগুলো আছে, হয়তো আমরা ওইভাবে ফোকাস করি না। এখন আমাকে যদি বলে যে ঢাল রিলেটেড, আমাকে গত বছর একজনে বলছিল, স্যার আমাকে বলতেছে যে আচ্ছা আপনি সরল রেখার কয়টা সমীকরণ লেখেন তো, মানে সরল রেখার কি টাইপের সমীকরণ থাকতে পারে। আমাকে আমার এই 17তমের একজন বলেছে যে, মানে ভাইবা দেওয়া, বলে যে আচ্ছা আপনার হাতে কলম ধরাই দিল, নেন সরল রেখার সমীকরণ লেখেন। উনি লিখলো যে y = mx, বললো যে আর কি আছে, বলতেছে y = mx + c, বলতেছে আর পারেন, বলতেছে জি স্যার পারি, y - y1 = m × x - x1, বলতেছে আর পারেন, বলতেছে পারি, y - y1 / y1 - y2, x - x1 / x1 - x2, বলতেছে আর পারেন, বলছে পারি, মানে যতক্ষণ জানে ততক্ষণে তো বলবো, এরপরে তো আরো গভীরে আছেই। তো আমি তো আবার সব মুখস্থ পারি না, আমার আছে হলো একটা আছে পি দিয়া, x cos আলফা + y sin আলফা, এগুলো হলো আমাদের সাদামাটা সূত্রগুলা। এখন পারি বলি, এগুলো কিন্তু বোর্ডে লিখে ফেলেছে। এখন বললে, এখন বলেও তো আরো বিপদে পড়লো, বললো আচ্ছা এটা তাহলে এতগুলো তো কোনটা কোন কাজে লাগাবো, আপনি এবার বুঝিয়ে দেন। তো মনে মনে স্যার আমি তো অনেকগুলো লিখে আমি আরো ঝামেলায় না পড়লাম। এখন বলতেছে আচ্ছা তো এটা কি, এটার কনসেপ্টটা কি, এটা হলো রেখাটা যদি ওই যে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা হলো কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এই 0, 0 বিন্দুগামী, তাহলে এটা কি y = mx + c। এটা হলো রেখাটা যদি আমার y অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ধরেন ছেদ করলো, এই হলো y অংশ, ছেদ অংশ দৈর্ঘ্য c, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এখন ওই সময় তো আমাকে ফোকাস করতে হবে। আর তাহলে এটা কি, এটা হলো যে x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা কি বলতেছে, এটা হলো দুইটা বিন্দুগামী, x1 y1 ও x2 y2, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো বলতেছে যে তো ঢাল সমীকরণ কোনটা, এখন বলতেছে আচ্ছা তো ঢাল সমীকরণ কোনটা, বলতেছে স্যার এটা, ঢাল কেন এটা, স্যার এখানে এম আছে, তো এটারে কেন ঢাল, এখানেও তো এম আছে। আমাকে যখন একটা ঢাল নির্ণয় করতে হবে, আমাকে এমন একটা সমীকরণ খুঁজে বের, মানে ওই সমীকরণ থেকে নির্ণয় করবো যে সমীকরণ থেকে বাইরে করে আনা সহজ। তো বলতেছে এটা তো আরো সহজ, এইখানে তো সবসময় তো আমার রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে না, কিন্তু আমি ওই একটা ছেদাংশ দৈর্ঘ্য এখানে কিন্তু সি কল্পনা করে কাজ চালাই যেতে পারবো, মানে এটাকে ধরলে এটার কাজও চলে, কথাটা খেয়াল করো, এটাকে ধরলে এটার কাজটা চলে, এটার আমি যখন সি দিয়ে দিই, সির মান 0 দিলে এটা হয়ে যায়। আচ্ছা এখন বাবারে বুঝলাম, এটা হলো মূল বিন্দুগামী, এটা হলো ঢাল সমীকরণ যেটা y অক্ষের ছেদাংশ দৈর্ঘ্য c, এটা হলো x1 y1 বিন্দুগামী, এটা হলো দুই বিন্দুগামী। এখন এটা আর এটার মধ্যে তফাৎ কি দেখাও তো, এই দুইটা সমীকরণ একই, এই দুইটা সমীকরণ আমাদের দেখাও যে এই দুইটা সমীকরণ আসলে একই জিনিস। এই দুইটা সমীকরণ একই জিনিস হবে কখন, যখন এখানে m এর মানটা বসাই দেওয়া হবে। আমি কি দেখাবো না, তোমরা নিজেরা পারবে, এটা আর এটা যে একই সমীকরণ, এটা কি সবাই বুঝো, এটা আর এটা যে একই সমীকরণ, m এর মানটা বসাইয়া কোনাকুনি গুণ করে দিলে কিন্তু এটা চলে আসে। এক জাতের জন্য কিন্তু একরকম, ঠিক আছে, এক জাতের জন্য একরকম সমীকরণ ব্যবহার করা হয়,
আচ্ছা আমি একটু হালকা টাচ দিই। আমি যদি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এর পরিচয় কি, কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, আমি যদি এইভাবে লিখি, আর আমার এখানে আছে এক্স মাইনাস এক্স ওয়ান। এখন কোনাকুনি গুণ করে এটাকে যদি আমি এটার নিচে নিয়ে আসি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এখানে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা তো চলে আসলো এক্স ওয়ান মাইনাস এক্স টু, তখন কিন্তু এই রেখা আর এই রেখা একরকম হয়ে যায়। তো স্যার বললো তাহলে তো আমরা এটা না ব্যবহার করি, এটা কেন করি, এটা না করি, এটা কেন করি? স্যার আমার খুশি, আমাদের সুবিধা যেটা, আমি যদি এটা ব্যবহার করতে হয় আমাকে আগে এম এর মানটা বের করে নিতে হয়, আর এটা যদি আমি ব্যবহার করি এম এর মান আগে না বের করে এখানেও আমি করতে পারি। ভালো কথা, এত সমীকরণ থাকতে এখানে আবার আলফা যুক্ত একটা নিয়ে আপনার আবার কাজ করার কি দরকার? তখন বললো যে স্যার এগুলা যেই জাতের সমীকরণ আমি এগুলা দিয়ে যা নির্ণয় করতে পারবো, এটা তো সেটা সেই জাতের নয়, এটা তুলে আবার আরেক জাতের, তো এটার জাতটা কি? তখন আপনাকে বলবো আচ্ছা ঠিক আছে, আপনি নিজেই তো এতগুলো সরল রেখা ছিলেন, এটাকে চিত্রের মাধ্যমে আমাকে দেখান তো এটা কোনটা, এটা কোনটা আমাকে একটু দেখান। তখন আমাদের দেখাবো যে এক্স অক্ষ, এটা হলো ছেদিত অংশ। এখন যদি এই রেখাটা এই এক্স অক্ষ হতে আমার পি একক দূরত্বে অবস্থান করে, আর এখানে এখান দিয়ে লম্ব এবং এখানে কোনটা আলফা, তখন এই রেখাটা আমরা হলো সমীকরণ এটা। তখন আমাকে তো একটা দিয়ে তো সব কাজ করা যাবে না, এইভাবে আমাকে আপনাকে বিব্রত করার চেষ্টা করা হবে, কিন্তু তো আমি আর আপনি বিব্রত হওয়া যাবে না। তো বলতেছে আচ্ছা যাই বলছেন, আর কি আছে, আর কি আছে সরল রেখা সমীকরণ? তখন আপনার মনে পড়লো ও স্যার আর একটা আছে, এই রেখাটা আমরা যখন এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য এ, ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য যদি বি দেওয়া থাকে, তখন রেখাটা সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তখন আমরা এই সূত্রটা, যখন আমার এরকম সরাসরি মান দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। এরপরে আমাদের তো বললো আচ্ছা আপনি তো অনেক কিছু জানেন, এবার এই এক্স অক্ষের সমান্তরাল রেখাটা সমীকরণটা আমাকে বলেন, এটা সমীকরণ কি? তখন আপনি বলবেন স্যার এখানে দূরত্বটা কত? আপনি যদি বলেন যে এখানে এটা দূরত্বটা বি, তখন বলবে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু বি। আবার ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল যদি দূরত্বটা এ হয়, তখন এক্স ইজ ইকুয়াল টু এ। এক্স ইজ ইকুয়াল টু এ, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর ওয়াই ইকুয়াল টু বি, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। এখন এ আর বি কে আমার বাপ দাদার সম্পত্তি নয়, এটা ধরে নেওয়া। যদি আমাকে প্রশ্নে ওনারা যদি এখানে এটা কে দেয়, আমি কিন্তু মুখস্থ সবসময় এ বললে হবে না, তখন আমি বলবো এক্স ইজ ইকুয়াল টু কে। এখানে এক্স থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই থাকলে এক্স অক্ষের সমান্তরাল, এটা হলো মেইন কথা। আচ্ছা এখন আমাকে আপনাকে বলল তাহলে দুইটা রেখা যখন আপনাকে দিয়ে দিল, রেখা দুইটা কখন লম্ব হয় কখন সমান্তরাল হয়, তখন কিন্তু আপনাদের ওই যে অতীত জানা জিনিস, তখন বলবো স্যার যদি এই ডাল দুইটা সমান হয় তখন তারা সমান্তরাল, ডাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তারা লম্ব। এগুলার আবার প্রমাণ আছে, তো এগুলোর প্রমাণ অনেক সময় চাইবেন আপনাকে, কারণ আপনাকে তো এখানে বেশিক্ষণ আটকে রাখার ইচ্ছে থাকবে না। এরপরে আসেন, তো আমাকে দুইটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ যদি বাইর করতে বলে, ধরেন এই হলো এই দুইটা রেখা, এ হলো 1, এটা হলো 2, এখন তাদের মধ্যবর্তী এই যে এখানে এই কোণ আর এই কোণ একই, এটা হলো সূক্ষ্মকোণ, এটা হলো স্থূলকোণ। এখন আমাকে বললো যে মধ্যবর্তী কোণ নির্ণয় কর, তখন আমরা যে সূত্র শিখছি tan θ = ± m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। এই সূত্রে আমরা বসাইলে তাদের মধ্যবর্তী কোণ বের হয়ে আসবে। এখন কোণ তো দুই জাতের, যখন আমরা প্লাস নিব তখন তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের হয়ে আসবে, যখন আমরা মাইনাস নিব তাদের মধ্যবর্তী স্থূলকোণ বের হয়ে আসবে। এইভাবে আপনার এসএসসি লেভেলের সরল রেখা থেকে আপনার কনসেপ্টগুলো হয়তো প্রয়োজন হতে পারে। এরপর আপনারা আমাকে বললো যে দুইটা রেখা সেট করে এমন রেখার সমীকরণটা কি? আমার একটা রেখা দিল যে a1x + b1y + c1 = 0, আর একটা রেখা a2x +
b2 y প্লাস c2, এই দুইটা রেখা সেট করার শর্ত হলো প্রথম রেখা প্লাস কে, এই দুইটা রেখা সেটকারী রেখার সমীকরণ এত ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে কে এর মানটা কই থেকে আসবে? কে এর মানটা আসবে আমাকে প্রশ্নে কোনো একটা শর্ত দিয়ে দিতে হবে যে এত বিন্দুগামী বা এত রেখাগামী বা ওই আরেকটাকে সমাধানকে সেট করে ঘুরে, মানে কোনো একটা শর্ত দিয়ে কে এর মান বের করে নিয়ে আসলে তখন সেটা হবে রেখা সমীকরণ। তখন বলবে দুইটি রেখা একই রেখা বা সমান্তরাল রেখায় সূচিত করার শর্তের মধ্যে একটা আছে যে ডালদ্বয়ের সমান, আবার আছে যে তাদের অনুরূপ অনুপাত, সহগের অনুপাত সমান। এই টাইপের বিষয়গুলো তখন আমার মাথায় নিয়ে আসতে হবে। এরপরে আমাকে তিনটি রেখা সমতলী হওয়ার শর্ত জানতে পারে যে তাদের সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হইতে হবে। এই জিনিসগুলো আমরা জানবো। এরপরে এটা কিন্তু আমি এসএসসি লেভেল থেকে আসছি, কারণ এসএসসি লেভেলের এগুলোর সাথে আমাদের সিলেবাসের কানেকশন আছে। এরপরে আমাকে দূরত্ব বের করার জন্য যে সূত্র দিছে যে একটা বিন্দু এখানে আছে x1 y1, এই বিন্দু থেকে এই একটা রেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর দূরত্ব বাইর করতে বললে আমরা সবাই সূত্রটা ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আপনারা সবাই কিন্তু জানেন এই সূত্রটা। আমরা এখন মডুলাসটা না দিলে কিন্তু আপনার অ্যান্সারটা সঠিক হয় না, কারণ দূরত্বটা যেহেতু বের করতে বলছে এটা নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, কিন্তু ফাইনাল ফলাফলটা যে আমরা পজিটিভ নিব সেটাকে বোঝানোর জন্য আমরা মডুলাস দিচ্ছি। আবার দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, যদি একটা রেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 বা c1, আরেকটা ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এখন যদি তাদের এই রেখা দুটি সমান্তরাল কিভাবে হলো আমরা বুঝলাম যে তাদের এই যে একমাত্র পার্থক্য ধ্রুবকে, তো c2 মাইনাস c1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আরো সূত্র আছে সেগুলো আমরা জানবো। এই মোটামুটি এসএসসি লেভেলের সরল রেখা টাইপের আমরা এই সূত্রগুলোকে ফোকাস করতে পারি। আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের যে অ্যানালাইটিক জ্যামিতি আছে, এখানে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক আছে। কার্তেশীয় স্থানাঙ্কের ভিতরে এখন সা যদি আবার একটু ওইমুখী হয় তখন আমাকে চলে যাবে যে কার্তেশীয় স্থানাঙ্কের, আচ্ছা কার্তেশীয় স্থানাঙ্কের একটা রেখার গুণনয়ন কয়ভাবে হতে পারে, কয়ভাবে একটা রেখার গুণনয়ন হতে পারে দেখি আপনারা কমেন্ট করেন তো। একটা রেখার গুণনয়ন আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, এখানে একটা বিন্দুর কয়ভাবে রূপান্তর হতে পারে, কয়ভাবে দেখি আপনারা কে কে জানেন কয়ভাবে রূপান্তর হতে পারে। একটা কার্তেশীয় স্থানাঙ্কে আমাদের এই এক সরল রেখা বা একটা বিন্দুর রূপান্তর কতভাবে হতে পারে আমরা শিখেছি। একজন লিখছে 2 ভাবে, একজন লিখছে 4 ভাগে। আচ্ছা আর কেউ কি জানে দেখি। 2 ভাবে আমরা পেলাম, আর কে কি জানেন 2 ভাবে। আচ্ছা যাক, একটা আমি মেইন বই এবার হাতে নিয়েছি। আমাদের এখানে আমি যে বইটা আমার সামনে আছে আমি সেই বই থেকে আপনাদেরকে একটু বলি দেখি আপনাদেরটা ঠিক না ঠিক। বলছে যে নিম্নের 3টি উপায়ে মূল বিন্দু অক্ষের অবস্থানের পরিবর্তন হতে পারে। 3টি উপায়ে, একটা হলো মানে 3টি উপায়ে স্থানাঙ্কের অবস্থান পরিবর্তন হতে পারে। 3টি উপায়ে স্থানাঙ্কের অবস্থান পরিবর্তন হতে পারে। আমাকে তো আর পুরো ডিটেইলস পড়ানোর সুযোগ নাই, তো 1 নম্বরে হলো আমাকে বইয়ে আমরা এগুলা কিন্তু শিখেছি, এগুলার থিওরাম আমরা প্রমাণ করেছি। এই হলো x অক্ষ, এই হলো আমার y অক্ষ, এখানে একটা বিন্দু আছে। এখন মূল বিন্দুর ধরো এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x1 y1। এখন মূল বিন্দুটা যদি এখানে আছে, এখান থেকে এখানে চলে আসে, অর্থাৎ মূল বিন্দুর অবস্থান পরিবর্তন করলে স্থানাঙ্কের অবস্থানটা পরিবর্তন হয়ে যায়। 2 নম্বরে
বিন্দুটা যদি এখানে চলে আসলো, মূল বিন্দু ঠিক রাখলাম, অক্ষটা এক্স অক্ষটা এই দিক থেকে এখানে চলে আসলো, ওয়াই অক্ষটা এখানে চলে আসলো, তখনও কিন্তু স্থানাঙ্কের অবস্থানটা পরিবর্তন হতে পারে। আবার মূল বিন্দু এবং স্থানাঙ্ক অক্ষ দুটোই একত্রে পরিবর্তন হলেও আমাদের এই পরিবর্তনটা হতে পারে, এই তিনটে উপায়। তাহলে বলছে তিনটি উপায়ে মূল বিন্দু ও অক্ষের অবস্থানের পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এই কথাটা একটু মাথায় রাখবো। এরপরে ইনভেরিয়েন্ট উপপাদ্য আছে। আমি যে এই যে ভুসকুটির বিষয়গুলো বলছি, যে পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, এগুলো কিন্তু আমাদের এই অ্যানালাইটিক জিওমেট্রির প্রথম অধ্যায়ে আছে, দেখা যায়। তাহলে আমাদের এখানের বিষয়টা টাচ দিল। এবার আমাকে যখন আসলো যে জোড়া সরল রেখা, এখানে তো প্রশ্ন করলে পড়া ধরলে শেষ নাই। ফেয়ার অফ স্ট্রেট লাইন, এখন ফেয়ার অফ স্ট্রেট লাইন তো আপনাকে বড় প্রমাণ করতে দিবে না, আপনাকে বললো যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা বলুন। সাধারণ কার দেখি কে কে সাধারণ দ্বিঘাত সমীকরণটা জানেন, কার কার এই মুহূর্তে মুখস্থ আছে? এই সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকেই এই কৌণিক যত রকমের আলোচনা আছে সব কিছুর উৎপত্তি সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে। সাধারণ দ্বিঘাত সমীকরণ এই মুহূর্তে কার কার মাথায় আছে একটু পড়ে ফেলেন মনে মনে। সাধারণ দ্বিঘাত সমীকরণটা ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো, এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকেই আমাদের এই যা আছে, আমাদের কৌণিক, বৃত্ত, সরল রেখা, এগুলো আমরা সময় পেলে আলোচনা করব। আমার আবার আজকে পরীক্ষা আছে, এক্সাম বেসে, তাদের পরীক্ষা আবার টাইম মতো শুরু করতে হবে। কয়টা বাজে? 9টা অলরেডি বেজে গেছে। আচ্ছা, পরীক্ষাটা একটু শুরু করে দিই। এখন এই এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এ হলো আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। মোটামুটি এটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনাকে যখন স্যার জিজ্ঞেস করলো আপনি আমতা করলে তখন কিন্তু হবে না। এখন বলা হলো যে এই সাধারণ দ্বিঘাত, এই তো একজন লিখে ফেলছে সাবিকুন নাহার। এখন এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা বলতে যখন কখন এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, এই জিনিসগুলো কিন্তু আপনার তখন আপনাকে লিখতে দিলে আপনার মুখস্থ লিখতে হবে। এটা তো আমাদের ওই যে ত্রিভুজ আকার, নির্ণয়ক আকার একটা আছে, আবার সামনাসামনি একটা আছে যে ABC প্লাস 2FGS মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CS স্কোয়ার, এটার মানটা যদি শূন্য হয় তখন এটাকে বলা হয় যে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা তখন এক জোড়া সরল রেখা প্রকাশ করে। এখন এই জিনিসগুলো আপনারা তো জানেন, এমন না যে আপনারা কিন্তু জানেন না, আপনারা কিন্তু ইসরাত শারমিন, আমি এক্সাম বেসের প্রশ্ন দিয়ে দিয়েছি, এক্সাম বেসের প্রশ্ন দিয়ে দিয়েছি। এই ফাঁকে আচ্ছা, এখন যদি আমাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ এখন এক জোড়া সরলরেখা প্রকাশ করে, সেখানে যদি আবার তাদের ওই যে তাদের ছেদবিন্দুটা বাইর করতে বলে যে এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তার ছেদবিন্দু বের করেন, তখন আমাদের ছেদবিন্দুটা বের করতে হবে fs মাইনাস বিজি বাই এবি মাইনাস এস স্কোয়ার, আরেকটা হলো জিএস মাইনাস এএফ এবি মাইনাস এস স্কোয়ার, এ হলো তাদের। এখন আপনার তো যখন আপনাকে লিখতে দিবে তখন আপনাকে মুখস্থ লিখতে হবে। এরপরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্রটা আছে tan থিটা 2 ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস এবি বাই এ প্লাস বি। এখন এই যে মধ্যবর্তী কোণের এখানে এসে আপনাকে আবার দুইটা কোশ্চেন এখানে বিশেষ করে আমাকে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে, যে দুইটা রেখা প্রকাশ করে তারা পরস্পর লম্ব হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা আমাকে জানা থাকতে হবে। আর এ বি মাইনাস এ বি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার, এটা হলো সমান্তরাল হলে, এটা হলো কোন রেখা, মানে এই যে এটার ভিতরে যে এক জোড়া সরল রেখা আছে, সেই সরল রেখা দুইটা যদি লম্ব হয় তাহলে a প্লাস বি অর্থাৎ এটা আর এটা যোগফলটা শূন্য হতে হবে, অর্থাৎ এটা 3 হলে এটা -3, এটা 5 হলে এটা -5, এটা -5 হলে এটা 5, এটা -5 হলে এটা +5, মানে যোগফল শূন্য। আর যদি সমান্তরাল হতে হয় এ বি ইজ ইকুয়াল টু এস স্কয়ার হতে হবে। এখন এই জিনিসগুলা তো আপনারা জানেন, কিন্তু আপনাকে তো তখন ভাইবা বোর্ডে পেশ করে আসতে হবে, তাই না?
তো এই জন্য আমাদের এই জিনিসগুলা আমরাও নখদর্পণে রাখার চেষ্টা করব। অনেক কথা আছে, অনেক বিষয় আছে, বললে বলা যায়। আমি একটু কনিকটা, অনেকের দাবি কনিকটা নিয়ে কথা বলার জন্য, আমি কনিকটাকে একটু ফোকাস করার চেষ্টা করব। এখানে আরো মেইন বই দেখে আরো কিছু জিনিস তোমরা একটু রিভিশন দিবা, বা ছোটখাটো দুই একটা অঙ্ক প্র্যাকটিস করে গেলে, কিন্তু এখানে তো বড় বড় থিওরেম আর আসবে না। এটা তো এখানে তো আমার কয়েক মিনিটের ভাইভা পরীক্ষা। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি সাধারণ দ্বিঘাত সমীকরণ নামে সরাসরি যে অধ্যায়টা কনিক। কনিক নিয়ে অনেকের অনেক চিন্তাধান্তা, অনেক কনিকের ভিতরে অনেক বেসিক আলোচনা করা যায়। কনিকটা কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমাদের কনিক নিয়ে মাথা ব্যথা, কিন্তু কনিকটা এসএসসি লেভেলে একবার পূর্ণাঙ্গ আলোচনাটা আছে। এসএসসি বর্তমানে এসএসসি সেকেন্ড পার্টে যে ষষ্ঠ অধ্যায় ডাইরেক্ট কনিক নামে তো একটা চ্যাপ্টার আছে। তো কনিকের আমাদের এখানে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা থেকে কিন্তু আমাদের কয়েকটা শর্তের কারণে কনিক, কয়েক দিকে 3 প্রকারের কনিক নিয়ে আলোচনা আছে। তো বলা হয় যে কনিকটাকে আমাকে যদি একটু প্রাথমিক আলোচনাটা করি, কনিকের কি প্রাথমিক আলোচনাটা দরকার আছে, না কনিকের প্রাথমিক আলোচনাটা করব, না মেইন বই আমাদের এখানে কিছু সূত্র আছে সেইগুলো আমরা একটু রিভাইজ দেব? প্রাথমিক আলোচনাটা কারো কার দরকার আছে? কনিকের প্রাথমিক আলোচনা, কনিকের প্রাথমিক আলোচনা। কনিকের প্রাথমিক আলোচনাটা কি দরকার আছে? একজন বলছে স্কুলের ভাইবার জন্য কি ইন্টারের বইকে? হ্যাঁ, অবশ্যই ইন্টারের বইকে ফোকাস করতে হবে। এসএসসিটা তো এমনি আইসা যায়। অবশ্যই আমাদেরকে ইন্টারের বইটাকে ফোকাস করতে হবে, আর অনার্স ফার্স্ট ইয়ারের বিষয়গুলোকে ফোকাস করতে হবে। কনিকের আমি দেখতেছি কারো কোনো কনিক নিয়ে আলোচনার দরকার আছে কিনা, আমি একটু জানতে চাইছি কনিকের বেসিক নিয়ে। কমেন্ট আসতেছে না নাকি আমি এখানে দেখতেছি না, নেটকার কারণে স্লো আসে কমেন্টগুলা। আচ্ছা, কনিকের যে প্রাইমারি যে বেসিকটা, সেটা হলো বলতেছে যে একটা বিন্দু চলার পথটা যদি এমন হয়, একটা স্থির বিন্দু থেকে একটা স্থির সরল রেখা, অর্থাৎ এই হলো একটা স্থির সরল রেখা, এই হলো ধরো একটা স্থির বিন্দু, আর এই হলো যে কোনো একটা বিন্দু। আমরা নর্মালি বক্ররেখা দিয়ে বুঝাইতে সুবিধার জন্য বক্ররেখা মানে গতানুগতিক যে একটা হিসাব আছে, আমরা বলি যে এটা হলো স্থির সরল রেখা, স্থির সরল রেখা, আর এই হলো একটা স্থির বিন্দু। তো এর যে কোনো জায়গা থেকে স্থির সরল রেখার লম্ব দূরত্ব, এই মানে এইটা কি, এটা আসলে ওই যে একটা বিন্দুর চলার পথটা এরকম আমরা দেখাইছি। তো স্থির সরল রেখা থেকে ওই যে ওই চলার পথের একটা বিন্দু লম্ব দূরত্ব, আর ওই যে একটা স্থির বিন্দু থেকে তার দূরত্বটা সবসময় বলা হয় যে একটা ধ্রুব সংখ্যা, একটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ এটা যদি সবসময় এখানে মাপলে, এখান থেকে এখানে অনুপাত করলে যে ফলাফল আসবে, এখান থেকে এখানে অনুপাত করলে একই ফলাফল আসবে, এখান থেকে এখানে অনুপাত করলে একই ফলাফল আসবে, মানে একই ফলাফল আসবে, মানে এক চিত্রে একটাই ঠিক থাকবে। এখন এখানে এই অনুপাতের মানটা ধরো, এটা আমরা হয়তো অনেকেই জানি, স্থির বিন্দুটাকে আমরা বলি এস, আর এই বিন্দুটাকে আমরা বলি পি, চলমান বিন্দুটাকে। আর এই হলো আমার, তো আমরা এসপি আর পিএম, এই তার একটা অনুপাত আছে, এই অনুপাতটাকে আমরা বলি ই। ইর মানটা 3 টাইপের হইতে পারে। ইর মান 1 হইতে পারে, একের থেকে বড় হইতে পারে, একের থেকে ছোট হইতে পারে। এই 3টার উপরে ভিত্তি করে কনিকের 3টা নাম দেওয়া হয়েছে। একটাকে বলা হইতেছে তোমার উপবৃত্ত, পরাবৃত্ত, আরেকটাকে বলা হইতেছে তোমার উপবৃত্ত,
আর একটাকে বলা হইতেছে অধিবৃত্ত। এই 3 টাইপের আমরা এসএসসি লেভেলে আমরা এইভাবে জিনিসটা কিন্তু জেনে এসেছি। এই টাইপের এসএসসি লেভেলের বইয়ে সুন্দর করে জিনিসগুলোকে আমাদের বুঝিয়ে দেওয়া আছে। এখন আমাকে যদি বলে যে সাধারণ দ্বিঘাত সমীকরণের এইখান থেকে আপনাকে বুঝাই দিতে হবে যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন উপবৃত্ত প্রকাশ করে, কখন অধিবৃত্ত প্রকাশ করে, কখন পরাবৃত্ত প্রকাশ করে। তো 3টা জিনিস আমরা প্রথম কথা এক লাইনে কিন্তু জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। এই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি আমাদের এসএসসি লেভেল থেকে। এখন যদি আমাকে বলা হয় যে সাধারণ দ্বিঘাত সমীকরণের আলোকে আপনাকে উপবৃত্ত অধিবৃত্ত এই জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করেন, অর্থাৎ ax স্কয়ার প্লাস 2gxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2 ax স্কয়ার প্লাস 2hxy 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখন পরাবৃত্ত? সব সময় পরাবৃত্ত হওয়ার প্রথম শর্তই হলো ওই যে আমাদের যে মানটা আছে, কি প্রথম কথাই হলো আমাদের যে ডেল এ বি সি প্লাস 2fgs মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএস স্কয়ার, এই যে এটার মানটা এবার কণিকের 3 জাতের মধ্যে যেই জাতে হোক প্রথম কথাই হলো এটা ইজ নট জিরো। এটা ইজ নট জিরো, কথাটা কিন্তু খেয়াল করবা, এটা জিরো নয়। আর এখন 3টা প্রকারের মধ্যে আমার এই যে উপবৃত্ত, প্রথমে এখানে উপবৃত্তের কথা যদি বলি, উপবৃত্ত কখন হবে? যখন এটা ইজ নট জিরো আর এ বি মাইনাস এস স্কয়ার ইজ গ্রেটার দ্যান জিরো, তখন হবে উপবৃত্ত। এরপরে আসো কখন অধিবৃত্ত, এটা তো সবসময় ঠিকই আছে। অধিবৃত্ত হওয়ার জন্য আমার এ বি মাইনাস এস স্কয়ার লেস দ্যান জিরো। এরপরে আমার পরাবৃত্তের বেলায় এত ইজ নট জিরো আর এখানে এ বি মাইনাস এস স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো। এই 3টা কনসেপ্ট অন্তত কমপক্ষে আমরা যদি মাথায় রাখি, তাহলে আমার সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমাকে কণিকের বিষয়টা আমাকে বলেন এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে, আপনি এখান থেকে বলেন। আমি কিন্তু দুই পাশে 2টা জিনিস লিখছি, একটা লিখছি আমি এসএসসি কনসেপ্ট থেকে, আর একটা লিখেছি আমাদের এখানে যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই কনসেপ্ট থেকে। এখন তোমাকে যেইভাবে জানতে চাই তোমাকে সেইভাবে কিন্তু রিপ্লাইটা দিতে হবে, কারণ স্যার যখন যা জানতে চায় স্যারকে তো তাই আমার রিপ্লাই দিতে হবে। এবার আসো, এই যে আমরা কণিক এর 3টা প্রকারভেদ দেখলাম। এখন যদি বলে যে চিত্র এঁকে দেখাও, চিত্র তো আমার মনে হয় সবাই জানো, চিত্রটা আঁকার আমার আর দরকার নাই। এখন তাহলে এই কনসেপ্টগুলো আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এই কনসেপ্টগুলো আমরা মাথায় রাখবো। এবার আমি চলে যাচ্ছি হলো আমাদের ওই যে আরো গুরুত্বপূর্ণ ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই বলে রাখি, আমাদের পরবর্তী টপিকস আমি ঠিক করছি ভেক্টর জ্যামিতি নিয়ে আলোচনা করব। যদি তোমরা চাও ভেক্টর জ্যামিতি নিয়ে করব না কি নিয়ে, ভেক্টরের সহজ সূত্রের উপর আমি আমার এক্সাম বেস আমার পেইড কোর্সের ক্লাসগুলো পরিচালনা করে দেখেছি যে ভেক্টরের মৌলিক জিনিসগুলা, সহজ জিনিসগুলা স্টুডেন্টদের কিন্তু ধারণা কম। তো ভেক্টর থেকে কিন্তু প্রশ্ন করবে, কারণ হলো ভেক্টরের যে এইচএসসি লেভেলের অধ্যায়টার সাথে আমাদের অনার্সের ওই অধ্যায়টার কিন্তু অনেক যোগসাযোগ আছে। এই জন্য কম্বাইন্ড প্রশ্ন আমাদের করতেই পারে। এই জন্য আমি দেখি ভেক্টর নিয়ে পর টপিক্সে আমাদের আলোচনা করা যায় কিনা।
যদি তোমরা চাও তোমরা কমেন্টে জানাবে তোমরা আসলে কোনটা চাও। আমি ধারণা করতেছি ভেক্টর তারপরে বীজগণিত, এইরকম আমার চিন্তা আর কি। এখন দেখি, এখন কার্তেশীয় স্থানাঙ্ক, ত্রিমাত্রিক যে কার্তেশীয় স্থানাঙ্ক বিসমিল্লাহ দিয়ে আমাকে যদি বললো যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা কোনটা, দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা কোনটা, দিক কোসাইন আমরা তো সবাই এটা প্রমাণ করেছি। এখন এটা যে আবার দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, এটা তো ইনস্ট্যান্ট যদি আবার মাথা না আসে তাহলে তো পুরো ধরা যে এটা হলো দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। যেমন আমাকে সংজ্ঞা হিসাবে আমাদের যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের তিনটার জন্য যে সূত্র আছে সেটা আমাদের মনে রাখবো আমরা। এরপর আমি যে ওই যে এতক্ষণ যাবত বলে আসলাম প্রথম দিকে অন্তবিভক্ত, বহির্বিভক্ত, মধ্যবিন্দু বিভক্ত, এগুলা কিন্তু তিনটা বিন্দুর জন্য আছে সেম। এখন এরপরে কার্তেশীয় স্থানাঙ্ক কথা তো বলেছিলাম, বিভাজন সূত্রের তিনটা দিয়েও আছে। এখন আমাকে দিক কোসাইন, দিক অনুপাত, এই সংজ্ঞাগুলো আমাকে একটু ক্লিয়ার হয়ে থাকতে হবে। দিক কোসাইন আর দিক অনুপাত এই সংজ্ঞাগুলা আমাকে নলেজ রাখতে হবে। এখন আমাকে তিনটা মান দিয়ে দিল, এখন আমাকে বললো যে দিক কোসাইন নির্ণয় করেন, দিক অনুপাত দিয়ে দিল, দিক কোসাইন নির্ণয় করেন, তখন আমাদের কিন্তু পারতে হবে। এখন আমাকে বলল যে আপনাকে দিক কোসাইনের মানগুলা দুইটা রেখার দিক কোসাইনের মান L1, M1, N1, L2, M2, N2 দিয়ে দিলাম। এখন তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমাদের যে cos থিটার বিখ্যাত সূত্র L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনাদের মান বের করা ইনস্ট্যান্ট, এই বিষয়টা আমাদের মাথায় আসতে হবে যে এই সূত্রটা দিয়া আমরা মান বের করতে পারবো। এরপরে আমাদের লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, আমাদেরকে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমাদের লম্ব হওয়ার শর্ত হলো এই যে এই মানটা, এটা লম্ব হওয়ার শর্ত হলো এই মানটা 0, আর সমান্তরাল হওয়ার শর্ত হলো আমাদের এই L1 বাই L2, M1 বাই M2, N1 বাই N2 হইতে হবে। তখন এটা হলো আমাদের আবার সমান্তরাল হওয়ার শর্ত। এখন আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করলো, আচ্ছা দিক কোসাইন না দিয়ে যদি দিক অনুপাত দেওয়া হয় তখন আমরা cos থিটার মানটা কিভাবে নির্ণয় করব? দিক কোসাইন না দিয়ে যদি দিক অনুপাত দেয় তখন আপনার কাছে দুইটা রাস্তা আছে। একটা হলো যে স্যার দিক কোসাইন তো দিলেন, এই দিক কোসাইন তো আমাকে তিনটা রেখার দিলেন, এই দিক কোসাইন থেকে আমি আমার দিক অনুপাতটা বের করে নিতে পারবো এভাবে প্রত্যেকটা। অথবা আমাকে cos থিটার বের করার সরাসরি এখান থেকে A1 A2 যোগ B1 B2 যোগ C1 C2 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কয়ার যোগ B1 স্কয়ার যোগ C1 স্কয়ার, এই আরেকটা রাস্তা আমার সামনে খোলা আছে। আমি এইভাবেও তখন আমাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারবো। এইভাবে আপনার ভিতরটাকে আপনি যদি সমৃদ্ধ রাখেন, আপনার যেভাবে বলে আপনি সেভাবে রিপ্লাই দিতে পারেন। এখন যদি আবার বলে তো এইখানে যখন আপনাকে দিলাম তো এবার বলেন তো দুইটি রেখা লম্ব হওয়ার এখন শর্ত কি দিবেন, তখন এটা ইজ ইকুয়াল টু 0 দিতে হবে। A1 যোগ A2 B1 যোগ B2, তখন যদি দিক অনুপাত দিয়ে দেয় আর কি, তখন আমাদের আবার শর্তগুলো একটু ঘুরে যায়। এটা ইজ ইকুয়াল টু 0 আর A1 বাই A2 B1 বাই B2 C1 বাই C2 এটা হইব তখন আবার সমান্তরাল হওয়ার শর্ত। তো আমরা এগুলো একটু ধারণা রাখবো। এরপরে এখানে তার আমরা বড় বড় অঙ্ক দিবে না, আমরা বুঝি জাস্ট যদি এরকম কিছু দিক অনুপাত দিক কোসাইনের মান দিয়ে বললো যে আপনি এটা মধ্যবর্তী কোণটা নির্ণয় করেন। এরপরে আমাদের সমতল আছে, সরল রেখা আছে। সমতলের আমাদের একই টাইপের কয়েকটা সূত্র আছে, যে সমতলের সাধারণ সমীকরণ, চতুস্থলকের সমীকরণ, তারপরে সরল রেখার ন্যূনতম দূরত্ব। আচ্ছা, আমি একটা টপিক দিয়ে আলোচনা করে মোটামুটি আমাদের সব প্রয়োজনীয় বিষয়গুলো চলে এসেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিল আমার মনে হয় এখানে আসলে বেশি তো আর আলোচনার দরকার নাই, আমাদের যেগুলো দরকার সেগুলা শুধু বাইবা রিলেটেড। আমাকে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বললে আমি লম্ব দূরত্ব কেন বের করি ব্যাখ্যা দিই। এ হলো একটা রেখা, এ হলো আরেকটা রেখা। একটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমাকে এই রেখার উপরে যদি
দূরত্ব নির্ণয় করতে বলে, এই বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব নির্ণয় করতে বলে আমি অনেক দূরত্ব বের করতে পারি, অনেক সাইজ আছে, অনেক মাপ আছে, অনেকগুলো রেখা টানা যায়, কিন্তু একটা রেখা আসবে সবার থেকে ক্ষুদ্র। এই ক্ষুদ্র রেখাটাই হলো লম্ব দূরত্ব। এই জন্য ক্ষুদ্রতম দূরত্ব বের করতে বললে আমরা লম্ব দূরত্ব বের করি। মূলত একটা রেখা আসবে, তার থেকে বাকি রেখাগুলো হয় তার থেকে ছোট, না হয় বড়। একমাত্র একটা রেখা আসবে যে সে সবার থেকে ছোট। বামে গেলেও এই যদি এই রেখাটা সেই রেখাটা হয় তাহলে এর থেকে একটু এক্সপান্স হলেও বড় হবে, এই দিকে গেলেও বড় হবে। এই মানে একটা রেখাই আছে যেটা হলো সবার থেকে ছোট, সেটা হলো লম্ব রেখা, বা সেটা হলো ক্ষুদ্রতম রেখা। এই জন্য দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বললে রেখা দুটির মধ্যে লম্বটা বের করতে হয়, কারণ ওই লম্ব রেখাটা বা ক্ষুদ্রতম রেখাটাই হলো লম্ব রেখা, ক্ষুদ্রতম রেখাটাই হলো লম্ব রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের আর কারো কোনো কথা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে করো। আর পরবর্তী কি টপিকস নিয়ে আলোচনা করব সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা তোমাদের আসলে কি উপকার হচ্ছে কি হচ্ছে না, নাকি মানে তোমাদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ থাকলে পরবর্তী ক্লাসটা আয়োজন করব। তোমাদের আগ্রহের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। তোমরা যদি চাও পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আয়োজন করব। তো ক্লাস অনেক লং টাইম হলে শেষের দিকের ক্লাসের কোয়ালিটি আর ঠিক থাকে না, এই জন্য আমি ক্লাস শেষ করে দিব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি সে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আর যদি ক্লাসটি করে তোমরা উপকৃত হও সেটাও জানাবে, তাহলে তোমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাস আয়োজন করব। এরপরে আমাদের আরও টপিকস আছে, ভেক্টর জ্যামিতি আছে, বীজগণিতের আলোচনা আছে। আমি আমার ইচ্ছা হলো ভেক্টর, স্কেলার গুণন, ভেক্টর গুণন, জ্যামিতিক ব্যাখ্যা, আরও বেসিক যে মৌলিক সূত্রবলী আছে। এরপরে ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট আছে না, কত টাইপের, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো অথবা তোমরা যদি চাও যে অন্য বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে সেটা নিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তো তোমরা, একজন বলছে ত্রিকোণমিতি তো আমাদের এইচএসসি লেভেলের সাথে এসএসসি, মানে আমাদের এখানে ওই যে লিখিত সিলেবাসে ওইভাবে নাই ত্রিকোণমিতি। ভেক্টর আলোচনা যতটুকু চলে আসে ততটুকু নেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের কোনটা দরকার সেটা লেখাও, আমি দেখব সর্বোচ্চ কি আসে সেটার উপরে আমি পরবর্তী ক্লাস আয়োজন করব, কেমন? আর আজকে আমার সাথে ক্লাসে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে বা পরবর্তীতে অনেকে ক্লাস করবে, সবাই পূর্ণাঙ্গ ক্লাসটা করবে, তাহলে আশা করি উপকৃত হবে। আর প্রত্যেকে ক্লাসটিকে একটু শেয়ার করে দিলে আরও অন্যরা দেখার সুযোগ পাবে, উপকৃত হবে, সেটা অবশ্যই করবে। এবং আমাদের এই যে খুব শীঘ্রই আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত আরও একটি বেচ শুরু হবে। শিক্ষক নিবন্ধন গণিত লিখিত যাদের দরকার, বা যাদের জুনিয়র্স বা বেচের অন্যান্য ভাই বোনদের দরকার, এখানে তো সবাই অবশ্যই লিখিত উত্তীর্ণ, তারপরেও বলতেছি প্রয়োজন হলে অনেকে স্কুল উত্তীর্ণ, কলেজ দরকার, কলেজ উত্তীর্ণ স্কুল দরকার, বা অনেকে আরও বেশি নাম্বারের জন্য দরকার, বা অনেকের পরিচিত ভাই বন্ধু আছে, জুনিয়ররা আছে বিশেষ করে। আমার লিখিত গণিতের আরও একটি কোর্স দ্রুতই শুরু হবে। আর আমার এসে এখনই পড়ার সময়, ওই সার্কুলার দিয়ে দিলে তখন কিন্তু আর সময় কাভার করা যায় না। এটা কেউ জানুক আর না জানুক, আপাতত তোমরা কিন্তু এখন জানো। তো আমার এই 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এতক্ষণ আমাকে তোমাদের মূল্যবান সময় থেকে একটা সময় আমাকে আমার জন্য বরাদ্দ রাখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখনই এখান থেকে আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।